বাড়ি যাব, আমি মায়ের কাছে যাব, আপার কাছে যাব। কোথায় তুমি জায়ান কৃতিক? এই বিদ্যুতের আলোতে আমার খুব ভয় করছে। আবারও মুখের উপর জলোচ্ছ্বাসের ছাট পড়ার সঙ্গে সঙ্গে আহাজারি বন্ধ হয়ে গেল অরুর। মনে হচ্ছে চারিদিকের শত্রুর দল ঘিরে রেখে আছে ওকে। অরু একটা টু শব্দ করলে আবারও ওকে মারতে এগিয়ে আসবে ওরা। সেই ভেবেই ভয়ের চোটে শুকনো ঠোক গিলে চুপসে গেল মেয়েটা। অরুর এখন সন্দেহ হচ্ছে কাল সকাল অবধি আদৌ বেঁচে থাকবে তো। এটাই ছিল মূর্ছা যাওয়ার আগে অরুর শেষ ভাবনা। কারণ অরুর এখন মনে হচ্ছে ও চেতনা হারাবে খুব শীঘ্রই। তবে হারালো না। গল্পের পেছনেও যেমন গল্প থাকে, তেমনি অরুর ছোট্ট মস্তিষ্কের ভাবনা যেখানে গিয়ে শেষ হয়, কৃতিকের ভাবনা সেখান থেকেই শুরু। অরুর আধো আধো চোখ জোড়া শেষবারের মতন যখন চারিদিকে কাউকে খুঁজে না পেয়ে সর্বশান্ত, ঠিক সেই সময় দিশেহারা কণ্ঠে পেছন থেকে চিৎকার দিয়ে উঠে কেউ ডেকে উঠল কেউ। অরু! চেনা পরিচিত আন্তরিকতা জড়ানো পুরুষালী কণ্ঠস্বরটা কর্ণগহরে পৌঁছাতে অকস্মাৎ পেছনে চাইল অরু। ক্ষণিকের বিদ্যুৎ হলকানির আলোয় দেখতে পেল ঝড়ের মাঝে ফুল ফর্মাল গেটআপে বৃষ্টিতে ভিজে জুবুথুবু হয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে ওর স্বামী, ওর ব্যক্তিগত পুরুষ, ওর বদমেজাজি লোকটা, ওর জায়ান কৃতিক। কৃতিক এখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে যাচ্ছে, কিন্তু ওরও এক নজর কৃতিকের মুখশ্রী পরখ করেই মাথাটা নুয়ে তীব্র অভিমানে খুনখুনিয়ে বাচ্চাদের মতো কেঁদে উঠল। ওর কান্নারা কৃতিককে স্পষ্ট জানান দিচ্ছে, আরো আগে কেন এলে না? তুমি জানো আমি কতটা ভয় পেয়েছি। কৃতিকের ঠান্ডার ধাঁচ আছে, একটুতেই ঠান্ডা লেগে যায়। তার উপর ঝড় বৃষ্টির মাঝে শাপলা চত্বরের জ্যামে পড়ে গাড়িটা ওখানে ফেলে রেখে হেঁটে হেঁটে এত দূর এসেছে। এখন আবার তার ছোট্ট বউটা অভিমান করে বসে আছে। তাই কয়েক দফা হাঁচি দিয়ে অরুর কাছে এগিয়ে গেল কৃতিক। প্রথমে অরুর ব্যাগটা নিজের গলায় ছোলালো, তারপর একটানে অরুকেও কোলে তুলে নিয়ে হাঁটা দিল ঝড়ের মাঝেই। এখনও আগের মতোই ঝড় হচ্ছে, গগন কাঁপানো বজ্রপাতে কম্পিত হচ্ছে ধরণী। অথচ অরু একটুও ভয় পাচ্ছে না। কি আশ্চর্য! ভয়ের বদলে এখন ওর মাথায় যেটা ঘুরপাক খাচ্ছে তা হলো কেবলই অভিমান। অভিমানের তোপে হৃদয়টা শক্ত হয়ে আছে ওর। অগত্যাই কৃতিকের কোলে বসে সেটারই বহিঃপ্রকাশ ঘটালো অরু। নিজের ছোট ছোট কোমল হাতে ওর চওড়া বুকে ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে ঠোঁট ফুলিয়ে বলে ওঠে, ছেড়ে দিন, যাব না আপনার সাথে, আমি একাই যেতে পারবো। কৃতিক নিজের হাঁচি সংবরণ করে বলল, বেবি, দেখ আমার ঠান্ডা লেগে গিয়েছে। যা বলার বাড়িতে গিয়ে বলিস। আমাকে মারিস তখন আমি কিচ্ছু বলবো না, চুপচাপ সহ্য করব। কিন্তু এখন নামিয়ে তোর রাগ ভাঙাতে পারবো না। অলরেডি অনেক ভিজেছি। আমার নিউমোনিয়া হলে তখন কিন্তু তুই সব থেকে বেশি কান্নাকাটি করবি। কৃতিকের ইমোশনাল ব্ল্যাকমেলের অরু চুপ হয়ে যেতে বাধ্য হয়। অগত্যাই কৃতিকের গলা জড়িয়ে ধরে চুপচাপ ফোপাতে থাকে অরু। অতপর হেঁটে মেইন রাস্তায় গিয়ে তবেই একটা সিএনজির দেখা পায় ওরা। সেটাকে বলে কয়ে ডাবল ভাড়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তবেই কৃতিক কুঞ্জের রাস্তা ধারানো হলো। কৃতিক একা থাকলে হয়তো এত কসরত করতে যেত না। মূলত অরুর সেফটির জন্যই এত খাটুনি। রুমে এসে কোল থেকে নামিয়ে দিতেই অরু এক ছুটে বারান্দায় চলে যায়। পুরো রুম অন্ধকারে ছেয়ে আছে, বাইরে তীব্র বর্ষণ। অরু কৃতিক দুজনেই বৃষ্টিতে ভিজে একাকার। অথচ অরু রাগের চোটে আবারও ছুটে বেলকনিতে চলে গেল। কৃতিক আলো জ্বালানোর প্রয়োজন বোধ করল না, বরং দ্রুত হাতে দরজা লক করে অরুর তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে এগিয়ে গেল বারান্দার কাছে। অরু বৃষ্টির দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, ওর পরনে ভেজা টপস আর স্কার্ট। কৃতিকের ইন করা সফেদ শার্টটাও ভিজে শরীরের সাথে লেপ্টে রয়েছে। ও সেসবে পরোয়া করল না, উল্টে গিয়ে গিয়ে অনেকটা ঘনিষ্ঠ হয়ে উল্টো এগিয়ে গিয়ে অনেকটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে পেছন দিক থেকে অরুর ভেজা চুলে ক্রমাগত চুমু খেতে খেতে কাতর গলায় বলল, আই এম সরি হার্টবিট, ইটস মাই ফল্ট। আর কখনো এমন হবে না, কখনো তোমাকে এতটা কষ্ট দিব না। কালকের জন্য আই এম রিয়েলি সরি। আর আজ আমি বুঝিনি তুমি এতটা ভয় পাবে। তাহলে আজ জ্যামে বসে সময় নষ্ট করতাম না, তখনই হাঁটা ধরতাম। একান্ত ঘনিষ্ঠ মুহূর্তে কৃতিক অরুকে তুমি করে ডাকছে।
তার উপর এইভাবে কাকুতি মিনতি করে সরি বলছে। ওরও কল্পনাতেও হয়তো কৃতিকের এই রূপ আবিষ্কার করেনি কোনোদিন, অথচ আজকে এসব ওরুর চোখের সামনে ঘটছে। ভালোবাসা মানুষকে কতটা দুর্বল আর কতটা অপারগ বানিয়ে দেয় তার জলজ্যান্ত প্রমাণ জায়ান কৃতিক। কাল নিজেই রাগ করলো আর নিজেই আজ সরি বোঝাচ্ছে। কৃতিকের এহেন ভালোবাসায় মাখামাখি আওয়াজে নিজেকে সামলে রাখতে পারল না ওরু। কোনোরূপ ছলচাতুরি না করে কৃতিকের দিকে ঘুরে ওর চওড়া ঢেউ খেলানো বুকে মাথা এলিয়ে ডুকরে কেঁদে উঠল ও। কাঁদতে কাঁদতে কৃতিকের ভেজা শার্টটা খামচে ধরে বলল, আমি ভেবেছিলাম আপনি আজ আর আসবেন না। এই ঝড়ের মাঝেই মরে পড়ে থাকবো আমি। কৃতিক গ্রীবাটা নিচে নামিয়ে এক হাতে অরুর ভেজা চুলগুলো কানে গুজে দিতে দিতে হাসকি টনে বলল, না এসে কি করে থাকতাম? আমার আত্মাটা যে তোর মাঝে। হাজারবার বিচ্ছেদের পরেও উপসংহারে আমি তোকেই চাই ওরু, শুধু তোকে, নো ওয়ান এলস। অরু আবারও ঠোঁট কামড়ে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে শুধায়, কি আছে আমার মাঝে? কেন এত ভালোবাসা? কৃতিক ঠোঁট উল্টে নির্বিকার ভঙ্গিতে বলল, জানি না তো, তবে হ্যাঁ, একটা জিনিস আছে যা আমার এখনই চাই, রাইট নাও। মুহূর্তেই কৃতিকের কথার ধরন পাল্টে গিয়েছে। কণ্ঠে ভর কাছাকাছি আসার প্রখর আকুতি, তা অরু স্পষ্ট টের পাচ্ছে। টের পাওয়ার দরুন কৃতিকের কাছ থেকে ছুটে গিয়ে কয়েক কদম দূরে সরে গেল অরু। অরু দূরে সরে যাওয়াতে কৃতিক খানিকটা বিরক্ত হয়ে প্রশ্ন ছুড়ল। কি হয়েছে? অরু মুখ কাচুমাচু করে বলল, আপনাকে ভয় করছে। সেবারের মতো যদি আমাকে হ্যান্ড কার্ভ। অরুর কথা শেষ হওয়ার আগে ওর হাতে হ্যাচকা টান দিয়ে নিজের কাছে ঘুরিয়ে নিল কৃতিক। অতঃপর ওর লম্বা চুলগুলো সরিয়ে আলতো হাতের অরুর ওড়নাটা টেনে খুলতে খুলতে বলল, এখানে হ্যান্ডকার্ফ কোথায় পাবো? শুধু একটু কথা শুনবি তাহলেই হবে। অরু আবারও কৃতিকের থেকে সরে তাড়াহুড়ো পায়ে বেতের সোফায় গিয়ে বসে পড়ে। অরুর কাণ্ডে এবার বিরক্ত হয়ে গেল কৃতিক। কিছুটা ধমকে উঠে বলল, কি হয়েছে? টাকাচ্ছিস কেন আমাকে? অরু অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো কৃতিকের পানে। ওর ঠোঁট যুগল তীর তিরিয়ে কাঁপছে, চোখের কোটর নতুন উদ্যমে ভিজে উঠেছে অশ্রু জলে। এমন একটা মুহূর্তে অরুকে কাঁদতে দেখে কৃতিক এগিয়ে গিয়ে ওর পাশে বসে। অরুকে নিজের উপর বসিয়ে গভীর গলায় শুধালো, আমার টাচ খারাপ লাগছে? চলে যাব আমি? অরু মাথা নুইয়ে না সূচক মাথা নাড়ালো। কৃতিক বলল, তাহলে কাঁদছিস কেন? ওয়াই? অরু এবার মুখ খুলল, ঠোঁট ফুলিয়ে বলল, সবাই বলে আমি শুকিয়ে গিয়েছি। আগের মতো সৌন্দর্য নেই আমার। ভয় হচ্ছে এখন আপনিও যদি আমাকে অসুন্দর আবিষ্কার করেন, আমার ওপর আপনার অনীহা চলে আসে তখন। কৃতিক দীর্ঘশ্বাস ছাড়ল। এই মেয়েটা কেন তার অবসেশনটা বুঝতে পারে না কে জানে। অরু সুন্দর অসুন্দর, শুকিয়ে গেল না মোটা হলো, তা নিয়ে কৃতিকের বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। তার চেয়েও বড় কথা, সৌন্দর্য বিশ্লেষণ করা তো দূরে থাক, অন্য মেয়েদের দিকে ওই চোখে তাকানোর মতো ধৈর্য নেই কৃতিকের। কি করেই বা থাকবে? এক অরুকে দেখতে দেখতে তো ওর জীবন পার। কৃতিক চুপচাপ বসে আছে দেখে অরু নাক টেনে পেছনে তাকিয়ে শুধালো, রাগ করেছেন? কৃতিক হ্যাঁ না কিছুই বলে না। কোনোরূপ ওয়ার্নিং ছাড়াই একটানে অরুর সম্ভ্রমটুকু খুলে ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে, সাথে নিজের শার্টটাও। তারপর ওকে কোলে নিয়ে বেডের দিকে এগিয়ে যেতে যেতে বলে, আজ আমিও দেখব কি কমতি আছে তোর মাঝে যা আমাকে উন্মাদ করে দিতে ব্যর্থ। জায়ান কৃতিক যদি তোর সৌন্দর্যে আবিষ্ট হয়ে তোর মাঝে ডুব দেওয়ার জন্য একবার উন্মাদ হয়ে পড়ে, তবে পৃথিবীর সৌন্দর্যের মাপকাঠিতে তুই তুলনাহীন বেবি। আমাকে যতদিন এভাবে উন্মাদ করতে পারবি, ঠিক ততদিন তুই অতুলনীয় সৌন্দর্যে আবৃত থাকবি। আর বারবার সেই সৌন্দর্যের সবটুকু পরশ আবেশে আহরণ করবো আমি, শুধুই আমি। ইউ ক্যান মার্ক মাই ওয়ার্ড। কৃতিকের এত ভারী ভারী কথা বোঝার সাধ্যই নেই অরুর। আপাতত ও এসব বোঝার অবস্থাতেও নেই। স্বামীর কাছ থেকে পাওয়া মিষ্টি যন্ত্রণায় এলোমেলো অরু, সে সাথে পরিপূর্ণ। বর্ষণের শেষ রাতে অরুর চোখের কার্নিশ পেয়ে আবারও গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা তপ্ত নোনা জল। তবে এই জলে দক্ষ ছিল না, ছিল একরাশ ভয়াবহ পূর্ণতা।
বৈশাখী ঝড়ের তাণ্ডব শেষে আজ সকাল সকালই সূর্যি মামার দেখা মিলল পূর্বের আকাশে। দক্ষিণের জানালাটা হাট করে খুলে রাখায় সূর্যের আলোয় ফক ফক করছে চারিপাশ। তীক্ষ্ণ আলোতে খুব সকালেই ঘুম ছুটে গেল অরুর। ঘুম ছুটে যাওয়ার কিছুটা আড়মোড়া ভেঙে চারিদিকে চোখ ঘোরাতেই ও নিজেকে আবিষ্কার করল কৃতিকের শরীরের নিচে। কৃতিক উপর হয়ে অরুর বুকে মাথা রেখে দু হাতে অরুর কোমর জড়িয়ে ধরে নির্বিঘ্নে ঘুমাচ্ছে। অরু খুমু খুমু চোখে লাজুক হেসে খানিকক্ষণ কৃতিকের সিল্কের চুলের ভাঁজে হাত বোলালো। তারপর আস্তে করে রয়ে শুয়ে উঠে গেল বিছানা থেকে। শরীরটা ব্যথায় টনটন করছে, মনে হচ্ছে অতি শীঘ্রই জ্বর আসবে। অরু সেসব ব্যথাকে পাত্তা দিল না। বিশাল হাই তুলে খাট থেকে নেমে ধীর পায়ে এগিয়ে গেল ড্রেসিং টেবিলের সামনে। মেঝেতে এখনও ওদের ভেজা জামা কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। অরু সেদিকে এক নজর পরখ করে চোখ ঘুরিয়ে আয়নায় তাকালো। ওর পরনে কৃতিকের গ্রে রঙের ওভারসাইজ টি শার্ট। কাল গভীর রাতে অ্যালিসাকে কল দিয়ে নিজের ক্লোজেট থেকে কিছু জামা কাপড় আনিয়েছিল কৃতিক। অরু আবার তাতেও ভাগ বসিয়েছে। ট্রাউজারটা কৃতিককে দিলেও টি শার্টটা নিজেই পরে নিয়েছে, আর এখন সেটাকে নাকের কাছে নিয়ে বারবার নাক টেনে সুঘ্রাণ নিচ্ছে। ওর পছন্দের স্যান্ডালউড পারফিউমের মন মাতানো সুঘ্রাণ। কিসের ঘ্রাণ নিচ্ছি সেভাবে? কৃতিকের ঘুমন্ত হাসকি স্বরে লাফিয়ে উঠল অরু। চকিতে পেছনে চেয়ে দেখল হেডবোর্ডে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসে আছে কৃতিক। অরু নিজের কাণ্ড এড়াতে এগিয়ে গিয়ে নিজের কালসিটে গলার বোনগুলো দেখিয়ে অভিযোগের সুরে বলল, দেখুন তো কি করেছেন, কাল রাতে সব জ্বলে যাচ্ছে। কৃতিক দু হাত বাড়িয়ে দিয়ে বলল, বুকে আয়। অরু গেল। কৃতিক অরুর গলায় কয়েক দফা চুমু খেয়ে বলল, কমে যাবে, অ্যান্টিসেপটিক লাগিয়ে নিস। অরু ঠোঁট ফুলিয়ে বসে আছে, কোনো কথা নেই। কৃতিক অরুকে বাহুর মধ্যে নিয়েই পকেট থেকে দুটো আংটি বের করলো। একটাতে পাথর বসানো, পাথরের চিকচিকি দেখে মনে হচ্ছে দামি কোনো হিরে। অন্যটা শুধু হোয়াইট গোল্ডের গোলাকার রিং। কৃতিক একটা রিং নিজের আঙুলে পরে অন্যটা অরুর অনামিকা আঙুলে পরিয়ে দিল। অরু চিকচিক করতে থাকা হাতের আংটিটা নাড়িয়ে চাড়িয়ে শুধালো, এটা কেন? কৃতিক বলল, তুই যে বিবাহিত তার প্রমাণ। তাছাড়া বিয়ের পর থেকে এত এত ঝামেলা যে তোকে একটা আংটি কিনে দেওয়ার সুযোগও হয়নি আমার, তাই কাল শপিংয়ে গিয়ে কিনে ফেললাম। পছন্দ হয়েছে? অরু মুচকি হেসে জবাব দিল। খুব। কৃতিকের কথায় অরু ভরকে গিয়ে বলল, কি? তাহলে চুমু খা। চুমু খেতে বলেছি তোকে। আমার টাইম নেই অরু, যেতে হবে। সায়র আর অর্ণব কল করতে করতে ফোনের মাথা খেয়ে ফেলেছি। এই রুমে এভাবে দেখে ফেললে হুলস্থুল লাগিয়ে দেবে ওরা দুজন। তুই কি চাস আমাদের এভাবে দেখুক ওরা? অরু শুকনো মুখে না সূচক মাথা নাড়ালো। কৃতিক পুনরায় বলল, তাহলে যা বলছি তাই কর, দ্রুত। অরুর আর কি বা করবে? স্বামী মহোদয়কে খুশি করার এক আকাশ ইচ্ছেস্বরূপ ছোট্ট করে হামি দিয়ে গেল গালে। কৃতিক অরুর কপালে বেশ কয়েকটা চুমু খেয়ে ফোনটা হাতে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, ডোন্ট ফরগেট টু টেক ইউর পেইন কিলার বেবি। ফ্রেশ হয়ে এসে কৃতিকের টি শার্ট ছেড়ে মাত্রই নিজের জামা কাপড় গায়ে চড়িয়েছে অরু। ওড়নাটা এখনও নেয়নি, যার দরুন গলার দাগগুলো স্পষ্ট দৃশ্যমান। অরু সেগুলোতে আলতো হাতে অ্যান্টিসেপটিক লাগাচ্ছিল। ঠিক তখনই হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে অনু। ভেতরে আসতে আসতে অনু বলে, শুনেছিস রূপাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাও কাল রাত থেকে। অরু হাতের কাজ রেখে ঘুরে দাঁড়িয়ে বলল, কি বলিস আপা? অনু আর কথা আগানোর সুযোগ পেল না। উল্টো চোখ ছোট ছোট করে অরুর দিকে সন্ধিহান হয়ে তাকিয়ে বলল, কাল রাতে কৃত্তিক ভাইয়া তোর রুমে ছিল? আপার প্রশ্নে অরু হা না কিছুই বলল না। ধরা খেয়ে যাওয়া চোরের মতো শুধু উপর নিচ মাথা ঝাঁকালো কিছুক্ষণ। অনু দীর্ঘশ্বাস ছেড়ে সাবলীল ভঙ্গিতে বলে, জানি, কাল আমি কৃত্তিক ভাইয়াকে কল করেছিলাম, তুই বাড়িতে ফিরছিলি না দেখে। কাল সারা রাত বৈশাখী ঝড় দানবীয় তাণ্ডব চালিয়েছে পুরো শহর জুড়ে।
রাস্তাঘাটের বেহাল দশা, গাছপালা উপড়ে পড়ে বিভিন্ন লেনের যান চলাচল বন্ধ। অতিরিক্ত বৃষ্টিপাতে পুরো কৃতিকুঞ্জ ফ্যাকাশে রূপ ধারণ করেছে। থোকায় থোকায় বাগান বিলাসগুলো ছড়ে পড়ে আছে পিচে ঢাকা ফ্রন্ট ইয়ার্ড জুড়ে। অনুর সন্দিহান দৃষ্টিপাত এড়াতে লাজুক অরু খোলা জানালা গলিয়ে বাইরে চেয়ে আছে সেই তখন থেকে। সারা রাত ঝড়ের তোপে কেমন নেতিয়ে পড়েছে সৌন্দর্য বর্ধক গাছপালাগুলো। আজ সূর্য উঠেছে, গাঢ় তার সোনালি কিরণ। খুব সম্ভবত দুপুর গড়াতে গাছগুলো আবার আগের রূপ ধারণ করবে। এই মুহূর্তে অনুর নিজেরও বেশ ইতস্তত বোধ হচ্ছে অরুর সাথে কথা বলতে। কি বলে ফেলেছে। ওই জন্যই তখন থেকে ওদের মাঝে পিন পতন নীরবতা বিরাজমান। এই অস্বস্তিদায়ক মুহূর্তটাকে কোনো মতে এড়িয়ে যাওয়ার দরুন হাতের আঙুলে ওড়না পেঁচাতে পেঁচাতে অনুই ডেকে উঠল প্রথমে। বলছিলাম যে ওরও মানে বলছিলাম। এই আপা, আজকে তোদের প্রি ওয়েডিং পার্টি না? রাতে কত মজা হবে বলতো? অনুকে কথা বাড়ানোর কোনোরূপ ফুরসত না দিয়ে পেছনে তাকিয়ে ফট করে কথাটা বলে উঠল অরু। ভাবটা এমন যেন ও নিষ্পাপ একটা বাচ্চা। বিয়ে, বাসর কিংবা জায়ান্ট কৃতিক এসবের কোনোদিন নামও শুনেনি ও। অরুর কথায় স্বস্তি পেল অনু। তৎক্ষণাৎ হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, এলিসা আপুরা আয়োজন করেছে শুনলাম। আমাদের দেশে আবার এসব হয় নাকি? কিন্তু মুহূর্তেই ভার হয়ে এলো অনুর মুখশ্রী। আধার ঘনালো পান পাতার মতো উজ্জ্বল মুখটাতে। অরু এগিয়ে এসে শুধালো, কিন্তু কি আপা? অরুর জিজ্ঞাসু দৃষ্টির পাছে অনু জবাবের উৎস খুঁজে পেয়েছে কি পায়নি তার আগেই নিচতলা থেকে প্রচণ্ড চেঁচামেচির আওয়াজে দু বোন হকচকিয়ে উঠল ওরা। আওয়াজ শুনে মনে হচ্ছে কেউ কাকে মারছে খুব। সকাল সকাল আবার কৃতিক কারো সাথে ঝামেলা শুরু করলো না তো? কথাটা বোধগম্য হতেই কলিজার পানি শুকিয়ে এলো অরুর। এই মানুষটা ঝামেলা মারামারি এসব না করে অরুকে একদণ্ড শান্তি দিতে পারে না নাকি? না, পারে না। কারণ সে তো দ্য গ্রেট অসভ্য উগ্র বেপরোয়া ছন্নছাড়া জায়ান কৃতিক চৌধুরী, যার কাজই হলো সকাল সকাল সন্ধ্যা ঝামেলা পাকানো। অরুর নিষ্ফল ভাবনার ছেদ ঘটে আবারও নিচতলার তীব্র শোরগোলের আওয়াজে। ভ্রম ছুটে গেলে অরু আর এক মুহূর্ত অপেক্ষা করে না। ওড়নাটা কোনো মতেই গায়ে জড়িয়ে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে অনুকে বলে, আপা চল তো, আবার কি হলো দেখে আসি। অরুর কথায় ওপর নিচ মাথা নাড়িয়ে বড় বড় পা ফেলে দোতলা ছাড়ল অনুও। ওরা দু বোন যখন প্রচণ্ড চিন্তায় উদ্বিগ্ন মস্তিষ্কে দ্রুত কদমে নিচে নেমে এলো, তখন অন্দরমহল পুরোপুরি নীরব। অরু অনু চারিদিকে চোখ বুলিয়ে ঘটনা বোঝার চেষ্টা চালাচ্ছে। হলরুমের মাঝ বরাবর পায়ের উপর পা তুলে ডিভানে বসে আছে কৃতিক। ওর আশেপাশে সায়র, অর্ণব, অ্যালিসা, ক্যাথলিন, মোখলেস চাচা সবাই আছে। আজমিরি শেখও অন্য একটা কাউচে বসে আছেন। সবার সামনে চরম অপরাধের ন্যায় মেঝেতে বসে কাঁদছে রূপা। দেখে মনে হচ্ছে এতক্ষণের ঝড়টা ওর উপর দিয়েই বয়ে গিয়েছে। কারণ ওর দিকে তাকিয়ে এখনও রাগে ফোঁস করছেন জাহানারা। তার আগুনের ফুলকির মতো চোখ জুড়ে দেখে মনে হচ্ছে পারলে আরও কয়েক ঘা বসিয়ে দেয় রূপাকে। কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি বলে তার হাত আটকে আছে। শক্তি বলটা কি তাহলে জায়ান কৃতিক? ভাবছে অরু। চারিদিক অবলোকন করে অরু হিসিয়ে অনুকে শোধালো। আপা কি হয়েছে বলতো? অনু জবাব দেয়, কাল সন্ধেবেলায় টিউশনে গিয়ে সারা রাতেও আর বাড়িতে ফেরেনি রূপা। রেজা ভাই গিয়েছিল ওকে আনতে, কিন্তু গিয়ে শুনে রূপা নাকি টিউশনিতেই চায়নি, কোনো এক ছেলের সাথে ভেগেছে। তাই সকাল সকাল মামি এসেছিল কৃত্তিক কুঞ্জে মাকে বলে কয়ে কিছু একটা উপায় বের করানোর জন্য। সেটা জানাতেই তো আমি তার রুমে গেলাম। আর এখন এসব। ওদের কথোপকথনের মাঝেই অন্তর্মহলে প্রবেশ করেন অরুর মামা। তিনি চারিদিকের থমথমে পরিস্থিতি বুঝে উঠতে না পেরে তার স্ত্রী জাহানারার দিকে এগিয়ে গিয়ে উদ্বিগ্ন কণ্ঠে শোধালেন, কি হয়েছে? মেয়েটা এভাবে মেঝেতে বসে কাঁদছে কেন? স্বামীর কথায় গর্জে উঠলেন জাহানারা। রুষ্ট গলায় বললেন,
সেটা তোমার মেয়েকেই জিজ্ঞেস করো। সারা রাত একটা ছেলের সাথে ফসিনাস্টি করে মান সম্মান খুইয়ে এখন ঘরের চৌকাট মারিয়েছে। ওকে মেরে ফেলো রেজার বাবা, নইলে আমি মহল্লে মুখ দেখাতে পারবো না। যেই জাহানারা সবাইকে কথায় দাবিয়ে রাখে, মুখের জোরে সবাইকে ওঠায় বসায়, আজ তার মেয়ে হয়েও কিনা এমন একটা নোংরা কাজ করে ফিরলো। ছি, এখন আমি ওকে দিয়ে করবোটা কি বলতে পারো?